মানবিক করিডোরের নামে যেখানেই তৈরি হয়েছে সেখানেই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বাংলাদেশকে কি ধ্বংসস্তূপে পরিণত করতে চান কিনা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই সময় এসে বললেন যুদ্ধের প্রস্তুতি নেন, তার মানে উনি জানেন আমাদের সাথে জাতিসংঘের মহাসচিব মিথ্যাচার করেছে কিংবা একটা নাটক তৈরি করেছে। জাতিসংঘের মহাসচিবের সাথে মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই 1.5 লাখ রোহিঙ্গাদেরকে সরিয়ে নেওয়া হবে। মানবিক করিডোরের নামে সেখান দিয়ে কি বোমা যাচ্ছে না পারমাণবিক অস্ত্র যাচ্ছে না কি যাচ্ছে সেটা তো দেখার কোনো ওয়ে নাই। উনি অনেক বড় মাপের ব্যক্তি হতে পারেন, উনি ব্যক্তি একজন, আর এটা রাষ্ট্র। ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে তফাৎ রাত এবং দিনের মধ্যে, এটা ওনার উপলব্ধি করতে হবে। আপনাদের দলের অবস্থান কি এই করিডোরের বিষয়ে, এবং আপনি খুব সংক্ষেপে বলবেন পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটি স্পষ্ট বার্তা আমরা বলতে চাই যে দেখেন, আমাদের সাথে জাতিসংঘের মহাসচিব মিথ্যাচার করেছে কিংবা একটা নাটক তৈরি করেছে। এখন বলতে পারেন কি এমন মিথ্যা কথা বললো? উনি বললেন, আমরা শুনতে পেলাম আমাদের গণমাধ্যমগুলোতে ঢালাও ভাবে নিউজ হলো যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিবের সাথে মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই 1.5 লাখ রোহিঙ্গাদেরকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু গতকালকের রিপোর্ট অনুযায়ী গতকালকে পর্যন্ত বাংলাদেশে 1,33,000 এখন পর্যন্ত রোহিঙ্গারা প্রবেশ করেছে জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার পরে। তাহলে আমরা কি মানে কোনোভাবে 1 বছরে সম্ভবত, আমরা যতটুকু গতকালকের রিপোর্ট অনুযায়ী গণমাধ্যমে যে এখন এই পরিমাণ প্রবেশ করেছে, তাহলে 1,33,000 যদি রোহিঙ্গারা প্রবেশ করে, যেখানে 1.5 লাখ যাওয়ার কথা, প্রায় 1.5 লাখই প্রবেশ করেছে, তাহলে আমাদের সাথে যে নাটক করলেন সেটা কি আমরা বলতে পারি না? দেখেন, মানবিক করিডোর, মানবিক করিডোরের নামে সেখান দিয়ে কি বোমা যাচ্ছে না পারমাণবিক অস্ত্র যাচ্ছে না কি যাচ্ছে সেটা তো দেখার কোনো ওয়ে নাই। কিভাবে দেখবে? ওই বিস্কুটের প্যাকেটের ভিতরে কি বুলেট আছে? ওই ছাতুর প্যাকেটের ভিতরে কি ইউরেনিয়াম আছে কিনা, নাকি কোনো গোলাবারুদ আছে কিনা সেটা আমরা কিভাবে জানবো? দুধের প্যাকেটের ভিতরে কোনো বারুদ আছে কিনা সেটা আমরা কিভাবে জানতে পারবো? কোনো অস্ত্র আছে কিনা আমরা কিভাবে জানতে পারবো? এই মানবিক করিডোরের নামে দেখেন, এই যে সোহেল ভাই কিছু উক্তি টানছেন, আমি এগুলো স্পষ্ট বলতে চাই। মানবিক করিডোরের নামে যেখানেই তৈরি হয়েছে সেখানেই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বাংলাদেশকে কি ধ্বংসস্তূপে পরিণত করতে চান কিনা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই সময় এসে বললেন যুদ্ধের প্রস্তুতি নেন, তার মানে উনি জানেন মানবিক করিডোর দেওয়ার পরে বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতিতে পড়বেন। এই যে সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে, আমরা সেই জায়গা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? উনি যখন বিপদে পড়লেন সবাইকে ডাকলেন যে ভারত আমাকে বিপদে ফেলতেছে, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি সাঁতরাচ্ছি। তখন আমরা টেনে ওনাকে সবাই তুললাম। এখন যখন আবার উনি বেঁচে গেছেন তখন উনি একাই সিদ্ধান্ত দিয়ে দেন। উনি কি পারতেন না? রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, দেশের গুণী ব্যক্তি, পরামর্শদাতা যারা আছেন, স্যারদেরকে, কলিমুল্লাহ স্যার আছেন, এই ধরনের মানুষদেরকে একসাথে করে দায়িকা পরামর্শ নিয়ে পরামর্শের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে? উনি কাউকেই মনে করলেন না, সবাই বৃত্তাঙ্গুলি দেখালেন। উনি অনেক বড় মাপের ব্যক্তি হতে পারেন, উনি ব্যক্তি একজন, আর এটা রাষ্ট্র। ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে তফাৎ রাত এবং দিনের মধ্যে, এটা ওনার উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি যদি ওনার না থাকে তাহলে আমরা মনে করব উনি রাষ্ট্র পরিচালনায় শুধু ব্যর্থই নয়, বরং উনি বিক্রি হয়ে গেছেন। এতটুকু বলতে হবে আমাদেরকে, শুধু ব্যর্থ বলবো না, উনি বিক্রি হয়ে গেছেন এই কথা বলবো। এবং আমেরিকার এখন আজকে আমরা যদি বলতে চাই যে বিভিন্ন জায়গায় যে ছোটখাটো ঘটনাগুলো ঘটছে, সবকিছুর পিছনে আমেরিকার একটা ইন্ধন থাকে। আজকে এই যে ভারত এবং কাশ্মীরের মধ্যে যে উত্তেজনা, পাকিস্তানের মধ্যে, সেই উত্তেজনা এখন কি বাংলাদেশে কিছুটা আঁচ ফেলতে পারে না? অবশ্যই ফেলবে সেটা, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু। যদিও তারা ওইভাবে যুদ্ধে জড়াবে না, আমরা এটা জানি বুঝি,
আমাদের সমীকরণে এটা স্পষ্ট করে বড় আকারের কোন যুদ্ধে ভারত এবং পাকিস্তান জড়াবে না। ভারত সতর্ক, সেই জায়গা থেকে তারা জানে যে এখানে গেলে ইন্টারন্যাশনালি অন্য আর একটা গ্রহ হবে। এখানে চীন, পাকিস্তান এবং এছাড়া অন্যান্য যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সব এক হয়ে যাবে, ভারত মাঝখানে একা পড়ে যাবে। সেই জায়গায় ভারত কখনোই পাকিস্তানের সাথে বড় আকারের কোনো যুদ্ধে যাবে না। তা সত্ত্বেও যাবে না। এই যুদ্ধের আজ কিছু হলেও বাংলাদেশে পড়বে। এখন মানবিক করিডোরের নামে মায়ানমারের দিকে তো সারা বিশ্বের এখন নজর। ইউক্রেন এবং মায়ানমার এই দুইটার উপর সারা বিশ্বের এখন নজর। যেহেতু ইউক্রেন আমাদের থেকে অনেক দূরে, সেই জন্য সেটার প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ে, কিন্তু ভৌগোলিক দিকে পড়ে না। ভৌগোলিক দিকে আমাদের যেটা পড়বে সেটা হলো এই মায়ানমারের কারণে। এখন মায়ানমারে কাদেরকে সহযোগিতা দিচ্ছে? সহযোগিতা দিলে বাংলাদেশে দিতে হবে, স্পষ্ট বিষয়। কারণ বাংলাদেশে এখনো প্রায় 14 লাখ রোহিঙ্গারা বসবাস করছে, তাদেরকে সহযোগিতা দিক। খাদ্য সহযোগিতা দিবে না কি সহযোগিতা দিবে দেখ। সেই জায়গায় মায়ানমারের সহযোগিতা পাঠাবে, সেখানে তো জান্তা সরকার। তাহলে মায়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা দিচ্ছে অস্ত্র সাপ্লাই, আমরা এটা মনে করতে পারি। আর এই অস্ত্র সাপ্লাইয়ের জন্য আমরা তাদের মানে ভুক্তভোগী হতে হবে, বলির পাটা আমরা হব, এমনটা হতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের দলের অবস্থান একদম স্পষ্ট। উনি যেটাই করুক অবশ্যই অবশ্যই এই রাষ্ট্রের স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে সেটা সিদ্ধান্ত ওনার নেওয়া উচিত ছিল।